Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 24তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে যেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি নিজেই সংগ্রহ করেছিলাম বলতে, একজন ব্যবসায়ী যার রাজধানী সুপার মার্কেটে দোকান রয়েছে, মূলত উনি কোনোভাবে আমার সাথে যোগাযোগ করেছিলেন। উনি মুখেই ঘটনাটি অনেকটা বলেছিলেন, কিন্তু তাকে আমি অনুরোধ করেছিলাম যে মুখে বলার পর আমি তো আসলে ওইভাবে মনে রাখাটা আমার জন্য কঠিন হবে, আপনি রেকর্ড করে পাঠিয়ে দেন, যেহেতু ওনার লিখতে অসুবিধা হয়। তারপর উনি রেকর্ড করে আমাকে ইমেল করেন। এরপরে ওই ঘটনাটি এখন আপনাদের সামনে তুলে ধরতে চাই। ঘটনাটি আমার কাছে খুবই অদ্ভুত এবং ব্যাপক ভয়ঙ্কর মনে হয়েছে। আশা করছি এই ঘটনাটিও আপনাদেরকেও ভয়ের এক অন্য জগতে নিয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শোনার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন। প্লিজ লাইক বাটনটা প্রেস করে দেবেন। আমার কিন্তু আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, এটির লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনও দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন। আর আমাদের ঘটনাগুলো সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করেও জানাতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, এই ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনারা আপনাদের মতামতগুলো জানাতে পারবেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD afnanthehorrorworld@gmail.com। প্রিয় লিসেনার্স, চলে যাই মূল ঘটনায়। ঘটনা যিনি দিয়েছেন তার নাম হচ্ছে কাশেম সওদাগর ভাই। আর ঘটনাটি মূলত ওনার দাদার বাবার সাথে কিছু অংশ ঘটেছিল, আর বাদবাকি অংশ ঘটেছিল অন্য ব্যক্তিদের সাথে। তো 1947 সালে দেশভাগের পর ওনার দাদার বাবা তার সন্তানদেরকে নিয়ে চলে আসেন ত্রিপুরা থেকে, প্রথমে ঢাকার নারিন্দাতে। পরবর্তীতে ওনারা মুন্সিগঞ্জের গজারিয়ার কোনো একটি গ্রামের দিকে চলে যান। তো সঙ্গত কারণে গ্রামের নামটি বলছি না। তো শুরুতে ঢাকার নারিন্দাতে ছিলেন, এরপরে গ্রাম এলাকাতে চলে গিয়েছিলেন বিশেষ কিছু কারণে। তো সেখানেই ওনারা বেশ ভালোই বসবাস করছিলেন, কোনো সমস্যা হচ্ছিল না। একবার কি হয় যে এই যে যিনি কাশেম সওদাগর ভাই, ওনার বাবার দাদা যিনি, তো তার নাম হচ্ছে আবুল হোসেন সওদাগর। তো আবুল হোসেন সওদাগরের সন্তানরাও কিন্তু অনেকেই বড় ছিলেন আর কি। উনি ওনার বড় সন্তানদেরকে নিয়েই মানে সপরিবারই সব কিছু মিলে চলে এসেছিলেন আর কি। তো যাই হোক, ওনারও তো ওই সময় বয়স হয়ে গিয়েছিল আবুল হোসেন সওদাগর। উনি একজন ব্যবসায়ী ছিলেন, ওইখানেও মানে ত্রিপুরাতে ওনার ব্যবসা বাণিজ্য ছিল। তো দেশভাগের পরেও উনি মাঝে মাঝে ব্যবসা সংক্রান্ত কাজও ওইখানে যেতেন। তো যখন যেতেন দেখা যাচ্ছে যে 7 দিন 10 দিনের জন্য উনি চলে যেতেন। মোটামুটি 7 দিনের আগে কখনোই বাসায় ফেরা হতো না। তো উনি এক সময় গিয়েছিলেন, আবার 7-8 দিন পরে ফেরত আসছিলেন। তো ফেরত আসতে আসতে বেশ রাত হয়ে যায়, কারণ ওখানে তো আসতে কয়েকদিন সময় লাগতো। এতটা ভালো যাতায়াত ব্যবস্থা তো ওই সময় ছিল না। 47-এর পরে দেশভাগের পরে বুঝতেই পারছেন রাস্তাঘাটের অবস্থা কেমন ছিল। আর মুন্সিগঞ্জের ওই দিকে ওই সময় লঞ্চ চলতো, ট্রলার চলতো, এরকম এই টাইপের নৌযানগুলো চলাচল করতো আর কি। অধিকাংশই ছিল বৈঠা চালিত। ওই সময় এতটা ওই ইঞ্জিন চালিত নৌকার প্রচলন হয়নি আর কি। তো উনি ঢাকায় আসার পর ঢাকা থেকে ওই গজারিয়ার দিকে যাচ্ছিলেন একটা নৌকায় করে। তো অনেক সময় লেগে যায়। দিনের বেলা রওনা দিলেও, দিনে হয়তো বা উনি দুপুরের পরে রওনা দিলেও যেতে যেতে রাত প্রায় 8টা, আনুমানিক 8টা, 8:15 মতো বেজে যায়। সেখান থেকে আবার পায়ে হেঁটে বেশ খানিকটা পথ যেতে হবে, মানে উনি যেই গ্রামে বসতি স্থাপন করেছেন মূলত ওনাদেরই এক আত্মীয়ের মাধ্যমে ওইখানে চলে এসেছিলেন আর কি। তো উনি হাঁটছেন একটা মেঠো পথ আর কি। আকাশে মেঘ রয়েছে, আবার চাঁদও রয়েছে। চাঁদ এবং মেঘের
লুকোচুরি হচ্ছে, কখনো চাঁদের আলোটা একটু বেশি থাকে, আবার মেঘে ঢেকে যায়। তো এভাবেই উনি পথ চলছিলেন। যখন মেঘে ঢেকে যেত তখন ওনার পথ চলতে একটু অসুবিধা হচ্ছিল, আবার যখন চাঁদের আলোটা ছড়িয়ে পড়ে চারদিকে তখন আবার ভালো করে পথ চলতে পারেন। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পথ হেঁটে তার বাড়িতে যেতে হবে। উনি যাচ্ছেন, রাস্তায় কোনো লোকজন নাই, একটা কুকুর বিড়ালও দেখা যাচ্ছে না। রাত তখন আনুমানিক 8:30। নৌকা থেকে যখন নেমেছেন, মানে নির্দিষ্ট করে বলা যায় না আসলে কয়টা বাজে, এরকম 8:30 9টা হয়তো বা এরকম হবে আর কি। আর ওই সময়ের প্রেক্ষাপটে গ্রাম অঞ্চলে রাত 8:30 9টা যে কি পরিমাণ শুনশান নীরবতা থাকতে পারে ওই সময়টাতে, তাহলে বুঝতেই পারছেন। তো উনি হেঁটে যাচ্ছেন, প্রতিমধ্যে তো কারোর সাথে ওনার দেখাও হয় নাই। হাঁটতে হাঁটতে হঠাৎ করে মনে হলো দূরে 6টা আলো এগিয়ে আসে তার দিকে। তো ওই সময় কিন্তু এক ধরনের টর্চ লাইটও মানুষ ব্যবহার করতেন। ওই সময় টর্চ লাইট যেগুলো ছিল ওগুলোর মাথাটা আবার বেশ বড় ছিল, বিশেষ এক ধরনের ব্যাটারি ব্যবহার করা হতো ওই সময়ের প্রেক্ষাপটে আর কি। তো উনি মনে করেছিলেন যে এরকম কেউ হয়তোবা টর্চ লাইট হাতে নিয়ে হেঁটে আসছে। ওই সময় গ্রামের চৌকিদার, দফাদার এরকম থাকতো যারা গ্রাম পাহারা দিতেন, মনে করেছেন ওনারাই কেউ আসছেন। তো চিন্তা করেন যাক, ভালোই হলো, পরিচিত কোনো মানুষই হবে হয়তোবা তারা, প্রতিমধ্যে একটু গল্প গুজব করে নেওয়া যাবে। তো উনি দেখছিলেন যে ওই 6টা আলো এগিয়ে আসছে। 6টা আলো যে একদম সমান্তরালভাবে এগিয়ে আসছে বিষয়টা এরকম নয়। দেখা যাচ্ছে যে দুটো আলো একটু পেছনে, আবার দুটো আলো একটু সামনে, মানে এইভাবে এলোমেলো আর কি। তবে দুটো দুটো মানে দুটো দুটো সমান্তরালভাবে আছে, মানে দুইটা আলো যেদিকে যায় মানে একটা একটা একই দিকে যায়। তো উনি কি করেন, দূর থেকেই উনি চিৎকার করে ওঠেন, এই কে রে ভাই, আমি আবুল হোসেন সওদাগর, তোমরা কারা? পরিচিত কেউ আসো নাকি? থাকলে আওয়াজ দাও, তোমরা কারা? তখন এই আওয়াজ শোনার সাথে সাথে ওই আলোগুলো ওইখানেই থমকে যায়, ওখান থেকে আর আগায় না, আবার পেছায়ও না। ওই আলোগুলো দুটো দুটো মনে হচ্ছে যে ঘুরে ঘুরে অন্য দুটোর দিকে ঘোরে, আবার অন্য দুইটা আলোর দিকে ঘোরে। তো বিষয়টা ওনার কাছে অদ্ভুত লাগে। এরপরে কি হয়, ওই আলোগুলো সরাসরি ওনার মুখের দিকে পড়ে। স্বাভাবিকভাবেই কেউ যদি কারো মুখে টর্চ লাইটের আলো ফেলে, মানুষের মেজাজ তো একটু গরম হবেই, তাই না? মুখে আলো ফেলাটা তো আসলে ভদ্রতার মধ্যে পড়ে না। তো ওই 6টা আলোই তার মুখের দিকে পড়ে। তো উনি বলেন যে এই আমার মুখের আলো মারার কি আছে, তোমরা মুখে আলো মারছো কেন? আলো নিচে নামাও, আমি আবুল হোসেন সওদাগর, আমার চেনো না? তো এ কথা বলার পর ওই আলোগুলো একটু নেমে আসে, তার মুখ থেকে একটু নিচের দিকে নেমে আসে, মনে হলো মাথা থেকে পা পর্যন্ত খুব ভালো করে তাকে স্ক্যান করছে, মানে অবজার্ভ করছে আর কি। এরপরে ওই আলোগুলো আবার তার দিকে এগিয়ে আসতে থাকে। খানিকটা এগিয়ে আসে বলতে তখন ওই আলো এবং ওই আবুল হোসেন সওদাগরের মধ্যকার দূরত্ব ছিল বড় জোর 20 ফুট আনুমানিক, এরকম আর কি। হঠাৎ করে উনি এমন এক ভয়ানক দৃশ্য দেখতে পান, ওটা দেখার পর আসলে ওনার যে বয়স হয়ে গেছিল ওই সময় প্রায় 70, উনি ওনার 70 বছরের জীবনে এমন ভয়ানক কোনো পরিস্থিতির মুখোমুখি হন নাই। অনেক সময় অনেক জায়গায় গিয়েছেন ব্যবসা বাণিজ্যের কাজে, টুকিটাকি ভয় উনি পেয়েছেন, কিন্তু কখনো এমন ভয়ানক দৃশ্য দেখেন নাই। উনি দেখেন এই যে দুইটা দুইটা করে জোড়ায় জোড়ায় যে 6টা টর্চ লাইটের আলো দেখা যাচ্ছে, ওগুলো আসলে টর্চ লাইটের আলো না, ওগুলো মনে হচ্ছে ওই জোড়ায় জোড়ায় কোনো কিছু চোখ জল জল করছে এবং ওই চোখের ভেতর থেকে টর্চ লাইটের মতো আলো বের হয়ে আসছে। এই জন্যই ওই দুটো দুটো সবসময় এক জায়গা থাকে, এক জোড়ায় থাকে, কারণ দুটো চোখ থাকলে তো ওই একটা চোখ যেদিকে যাবে আর একটা চোখ ওই দিকেই যাবে। এরপরে উনি আর একটা ভয়ানক দৃশ্য দেখতে পান। মূলত এই দৃশ্যটা দেখার পরে উনি নিশ্চিত হয়েছিলেন যে ওটা আসলে চোখ। সেটা হলো হঠাৎ করে উনি দেখতে পান সাদা সাদা দাঁত, দাঁতগুলো খুবই সুচালো, আর ওই দাঁতের উপরে লাল রক্তও লেগে আছে।
আর দাঁতগুলো এত সাদা ছিল, মনে হচ্ছে কোনো এলইডি বাল্ব যদি জ্বলে ওঠে হঠাৎ করে, ওইভাবে এলইডি বাল্বগুলো জ্বলে উঠেছে, মনে হচ্ছে দাঁতগুলো এক একটা এলইডি বাল্বের মতো। আর ওটার মুখের ভেতর থেকে একটা জিহবা, লম্বা একটা জিহবা বের হয়ে আসে। এবং আমরা অনেক সময় কোনো কিছু খাওয়ার পর বা বাচ্চারা কোনো কিছু খাওয়ার পর ওই জিহবা দিয়ে দেখা যাচ্ছে ঠোঁটের আশেপাশে একটু নাড়ায়, ওই জিহবা দিয়ে ওর মুখের চারদিকে একটু নাড়াচাড়া করছে। আর আস্তে আস্তে ওই জিহবাটা এই আবুল হোসেন সওদাগরের দিকে বাড়িয়ে দেয়। মূলত ওইখানে 3টা অবয়ব ছিল। আর আরও ভয়ানক ব্যাপার হচ্ছে, এই আবুল হোসেন সওদাগর দেখেন ওইটুকু আলো বা চোখের আলো, আর যখন ওই দাঁতটা উনি দেখেছেন তখন কিছুটা অস্তিত্ব ওদের টের পান। দেখেন যে ওরা মূলত বডিবিহীন, মানে ওদের বডি নাই, শুধু বড় একটা ফুটবলের মতো মাথা রয়েছে। এই মাথাটা অনেক বড়, কিন্তু গলা, হাত, পা এরকম কিচ্ছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে এই জিনিসটা শুধু মাথা সর্বস্ব একটা প্রাণী। উনি যখনই এটা দেখেছেন প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার। তো উনি চিৎকার দিয়েছেন, কিন্তু তখনও উনি কিন্তু জ্ঞান হারান নাই। উনি যখনই চিৎকার দিয়েছেন তখন বেশ খানিকটা দূর থেকে আরেকজন আবার চিৎকার দিয়ে বলে উঠেছে, এ রাস্তায় কে রে? তো এরকম করে চিৎকার দিয়ে উঠেছেন। মূলত যিনি চিৎকার দিয়ে দূর থেকে চিৎকার দিয়েছেন, এই রাস্তায় কে রে, উনি হলো ওই গ্রামের একজন চৌকিদার। রাত্রেবেলা উনি পাহারা দিচ্ছিলেন। তো উনিও চিৎকারের উৎস ধরে ওই দিকটাতে আসেন। উনি আসার পর ওইখানে কোনো আলো টালো বা এই টাইপের কোনো অবয়ব দেখতে পান নাই। উনি দেখেন এই আবুল হোসেন সওদাগর উনি মাটিতে শুয়ে আছেন এবং ছটফট করছে, মানে খিঁচুনি উঠে গেছে। তো মানে তখন ওনার জ্ঞান আছে। উনি দ্রুত তাকে ধরে পিঠে উঠান। এই আবুল হোসেন সওদাগর একটু চিকন মানুষ ছিলেন, হালকা মানুষ ছিলেন। আর ওই চৌকিদার উনি বেশ উঁচা লম্বা স্বাস্থ্যবান একজন মানুষ ছিলেন, যার কারণে তার শরীর শক্তিও বেশি ছিল। আর ওই চৌকিদারের বাড়িটা আবার ওইখান থেকে পাশেই ছিল। উনি এই আবুল হোসেন সওদাগরকে চিনেছেন। উনি দ্রুত পিঠে উঠিয়ে ওনার বাড়িতে নিয়ে গেছেন। তবে পিঠে ওঠার পর এই আবুল হোসেন সওদাগর জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তো ওনার বাড়িতে নিয়ে যাওয়ার পর বেশ খানিকক্ষণ সেবা শুশ্রূষা করেন ওই চৌকিদার, ওনার স্ত্রী, ওনার কন্যা, ওনার ছেলে পেলে যারা আছে। এই আবুল হোসেন সওদাগরকে তো চিনতেন। ওনার আবুল হোসেন সওদাগর তো খুব বেশি দিন আসলে ওই গ্রামে আসেন নাই, তারপরও মানে তার সাথে অনেকেরই ভালো পরিচয় হয়ে গিয়েছিল আর কি। তো ওনাকে ওই রাত্রেই সেবা শুশ্রূষা করে ওনার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরার পর উনি ওই চৌকিদারকে বলেন যে উনি আসলে কি দেখেছেন। তো চৌকিদার বলেন যে আসলে রাতের বেলা তো এই ধরনের টুকটাক ভয়ের ঘটনা ঘটেই, তবে আপনি যেটা বললেন ইতোপূর্বে এমন ভয়ানক জিনিস এই রাস্তায় কেউ দেখেছে বলে আমি শুনি নাই। যাই হোক, সবসময় সব জিনিস যে মানুষের পরিচিতির মধ্যে দিয়ে আসবে, পরিচিতি পাওয়া কোনো ভয়ের ঘটনায় যে বারবার ঘটবে, বিষয়টা তো এরকম না। হতে পারে এরকম কোনো ব্যতিক্রম জিনিস আপনার সাথে ঘটেছে, চলেন আপনাকে বাড়িতে দিয়ে আসি। তো ওই রাত্রেই ওই চৌকিদার এবং তার 2জন ছেলে ছিল, বেশ বড় বড় ছেলে ছিল। তো এই 3জন মিলে এই আবুল হোসেন সওদাগরকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসেন। তো বাড়িতে যাওয়ার পর বাড়ির সদস্যদেরকে বলেন যে এই ঘটনা ঘটেছে। বাড়ির সদস্যরাও খুব ভয় পান এই কথাটা শুনে, যে এই ধরনের একটা ভয়ানক ঘটনা, এই টাইপের একটা ভয়ানক অবয়ব উনি দেখেছেন। তো রাতের বেলা ওনাকে গোসল করিয়ে ওই গ্রামের যে কিছু টোটকা চিকিৎসা আছে এই চিকিৎসাগুলো করিয়ে ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয়। তো পরদিন ওনার সাথে কোনো অসুস্থতা বা ওরকম জ্বর এসেছে, ওরকম শরীর খুব দুর্বল হয়ে গেছে, বিষয়টা এরকম না। তবে হ্যাঁ, পরদিন থেকে ওনার একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো উনি যদি সন্ধ্যার পরে কোথাও বের হতেন, ওনার মনে হতো যে উনি যদি একা থাকতেন আর কি, কোনো কারণে হয়তো বা সন্ধ্যার পরে উনি একা একা রাস্তা দিয়ে হেঁটে আসছেন, মানে এর পরদিনই যখন এই ধরনের ঘটনা ঘটছে সন্ধ্যার পরে, হঠাৎ করে মনে হলো 2-3জন লোক ওনার পেছনে ধূপধাপ করে দৌড়ে দৌড়ে আসে এবং ওনার একদম কাঁধের কাছে চলে আসে। এবং এত কাছে চলে আসে যে উনি টের পান যে এই মুহূর্তে মনে হয় এর পেছন থেকে কেউ তাকে জাপটে ধরবে বা ধাক্কা দিয়ে ফেলে দেবে। উনি ভয়ার্ত দৃষ্টিতে সাথে সাথে পেছন দিকে ঘুরে তাকালে আর কাউকে দেখতে পান না। তখন আবার একটু সামনে হাঁটেন, আবার এরকম শব্দ হয়, এরকম ধূপধাপ করে মনে হচ্ছে তার পেছনে কেউ দৌড়ে আসে, এখনই তাকে ধরে ফেলবে বা জাপটে ধরবে। তো উনি পেছন দিকে তাকালে কাউকে দেখতে পান না। তো এই ধরনের সমস্যা ওনার সাথে সৃষ্টি হয়। তো উনি এইটার জন্য একজন ভালো হুজুরের কাছে গিয়েছিলেন। তো হুজুর কিছু ঝাড়ফুঁক করে দেন। হুজুর বলেন যে হ্যাঁ, কিছু দুষ্টু জিনের আসর আপনার উপর পড়েছে, যার করে এরকম হচ্ছে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
তো এইখানে এই জায়গাটা একটু স্থগিত রাখি প্রিয় লিসেনার্স। এবার আসুন আমরা চলে যাই আর একটা পার্টে এই ঘটনারই। সেটা হচ্ছে যে এই যেই ব্যাপারটা উনি যেটা দেখেছিলেন, এই আবুল হোসেন সওদাগর দাদু উনি যেটা দেখেছিলেন, এই ঘটনার পর প্রায় 1 মাস কেটে যায়। 1 মাস পর একদিন রাতের বেলা যেটা হয় সেটা হলো যে ওই রাত্রে আবার একটু বেশ একটু বৃষ্টিও হয়েছিল। তো এক ব্যক্তি ওনার অনেকগুলো গরু ছিল, উনি করতো কি ওই গরুগুলো বিভিন্ন জায়গায় খুঁটি গেড়ে দিয়ে আসতেন আর কি। তো হয়েছিল কি যে উনি সন্ধ্যার আগে ওনার সবগুলো গরু নিয়ে আসতে পারলেও একটা গরু কোনো কারণে মনের ভুলে, অন্য কোনো ব্যস্ততায় উনি ভুলে গিয়েছিলেন, অন্য কোনো পেরেশানি ছিল হয়তো বা, যার কারণে ওনার আসলে ওই সময় মনে ছিল না। তো উনি একটা গরু ভুল করে মাঠেই রেখে চলে আসেন। তো সন্ধ্যার পর ওনার স্ত্রী আবার ওনাকে বলছেন যে এই কী ব্যাপার, গোয়ালে গরু একটা কম। তখন ওনার মনে পড়ে, আরে তাই তো, আমি তো একটা গরু রেখে আসছি। তখন আবার ওই যে বৃষ্টি শুরু হয়েছে, উনি চিন্তা করলেন যে কোন গরুটা যে কম আমি বুঝতে পেরেছি, আর ওটা কোন জায়গায় বেঁধে আসছি সেটা আমি জানি। তো এই বৃষ্টিটা দেখে মনে হচ্ছে এখনই চলে যাবে, তা বৃষ্টিটা একটু কমুক তারপর আমি গিয়ে নিয়ে আসি। তো উনি বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছেন। তো ওনার আইডিয়া অনুযায়ী কিছুক্ষণ পর বৃষ্টি থেমেও যায়। তো উনি যেখানে গরুটা বেঁধে রেখে এসেছেন ওইখানে যান। যাওয়ার পর ওই গরুটা কোথাও উনি আর দেখতে পাচ্ছেন না। উনি চিন্তা করেছেন গরুটা হয়তোবা বৃষ্টির কারণে হয়তোবা ছোটাছুটি করতে গিয়ে দড়ি ছিঁড়ে কোথাও চলে গিয়েছে। উনি দেখেন যে গরুটা যেখানে বেঁধে রেখেছিলেন, ওই যে খুঁটিটা যেটা মাটির সাথে উনি গেড়ে রেখেছিলেন, দড়িটা যেটা এই খুঁটিটার সাথে বাঁধা ছিল, খুঁটিটা ওখানে আছে, দড়িটা ছেঁড়া। উনি চিন্তা করলেন যে এটাই হবে, গরুটা চলে গিয়েছে, এখন হয়তো বাড়িতে আমি যদি ফিরে যাই তখন গরুটা দেখতে পাবো। তো উনি আর আশেপাশে না খুঁজে উনি বাড়িতে ফেরত যান। তো বাড়িতে ফেরত গিয়ে উনি তো আর গরু কোথাও দেখতে পান না, যে না গরুটা তো বাড়িতে ফেরত আসে নাই। অনেক সময় গরুটা এমনি এমনি বাড়িতে ফেরত আসতো। এরপর ওই ব্যক্তি আর ওনার একটা ছেলে ছিল বাড়িতে, তো দুইজন মিলে ওই গরুটা আবার খোঁজার জন্য বাইরে বের হয়ে পড়েন। তখন ওই ছেলেটা বলে, আব্বা চলো তো যেখানে গরুটা বাঁধা ছিল ওইখানটাতে আবার যাই। বলে ওইখানে তো নাই, আমি তো দেখে আসছি। বলে অনেক সময় গরু ঘুরে ঘুরে ওই জায়গায় আবার চলেও আসে। তো ওনারা অন্য কোনো দিকে যাওয়ার আগে ওই জায়গাটাতে যান। ওই জায়গাতে যাওয়ার পর দেখেন যে গরুটা নাই। তো আর একটা পথ দিয়ে ওনারা যখন যাওয়া শুরু করেছেন, হঠাৎ করে ওই ব্যক্তির ছেলেটা তাকে বলে, আব্বা দেখো তো এটা কিসের হাড় দেখা যায়। তখন ওই ব্যক্তি তাকিয়ে দেখেন, আরে এগুলো তো গরুর হাড়। আর এই হাড়গুলো এমন ছিল, কোনো গরু জবেহ করার পর হাড়গুলো থেকে যখন মাংসগুলো পরিপূর্ণভাবে আলাদা করা হয়, তখন কিন্তু ওই হাড়গুলোর সাথে তাজা রক্ত লেগে থাকে, বিভিন্ন শিরাগুলো তখনও কিন্তু লেগে থাকে, লাল লাল দেখা যায়। মনে হচ্ছে একদম ওই টাইপের হাড়, মাত্র হাড়গুলো থেকে মাংস আলাদা করে ফেলা হয়েছে, একদম তাজা হাড়। এই দৃশ্য দেখার পর উনি প্রচণ্ড ভয় পান এবং দুঃখও পান। উনি মনে করেন যে আমার গরুর সাথে নিশ্চয়ই ভয়ানক কিছু হয়েছে। এরপর ওনারা দেখেন আশেপাশে বেশ কিছু জায়গা জুড়ে গরুর হাড় ছড়ানো ছিটানো, এমনকি গরুর মাথাটাও পড়ে আছে, কিন্তু মাথার উপরে চামড়া নাই। মনে হচ্ছে ওই মাথার ভেতরের বিভিন্ন অংশগুলো একদম খেয়ে ফেলা হয়েছে। আর কিছু কিছু হাড় যেগুলো গুঁড়ো গুঁড়ো হওয়া, মানে হচ্ছে কোনো ধারালো দাঁত দিয়ে কামড় দিয়ে ওই হাড়গুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে। মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর প্রাণী বেশ আয়েশ করে এই গরুটাকে খেয়ে এই হাড়গুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এমনকি চামড়াটাও দেখা যাচ্ছে না, শুধু হাড়গুলো দেখা যাচ্ছে। উনি এই দৃশ্য দেখার পর ভয় তো পেয়েছে, দুঃখও পান এই কারণে যে কে এই কাজটা করলো। কোনো হিংস্র প্রাণী এত দ্রুত এরকম একটা আস্ত গরু এত ভালোভাবে খেয়ে ফেলবে। হিংস্র প্রাণী খেলেও আশেপাশে কিছু মাংসের ছিটে ফোঁটা তো পড়ে থাকে, কিছুই নাই, চামড়াটাও নাই। তাহলে এই কাজটা কে করলো? তো তখন তো আসলে বেশি রাত হয় নাই। উনি দ্রুত ওই চকিদারের বাড়িতে যান। চকিদারের বাড়িতে উনি চিনতেন। যাওয়ার পরে বলেন যে আমার গরু যেন কে
ধরে জবাই করে এরকম মাংস নিয়ে চলে গেছে, হাড়গুলো ছড়াই ছিটাই রেখে গেছে। চৌকিদার বলে, না তো আমাদের গ্রামে এরকম কোনো লোকজন নাই যে এইভাবে আর একজনের গরু নিয়ে জবাই করে খেয়ে ফেলবে, আর এই টাইপের দুষ্টু ছেলেপেলেও তো আমাদের এখানে নাই, তোমার কোথাও ভুল হচ্ছে, চলো তো ওই জায়গাতে যাই। তো উনি ওই জায়গায় যান, চৌকিদার এসে চৌকিদার কিছু একটা ভাবার পরে বলেন, আমার মনে হচ্ছে এটা কোনো মানুষের কাজ না, হয় কোনো হিংস্র প্রাণীর কাজ, না হলেও কোনো দুষ্টু পিশাচের কাজ হবে। আমাদের গ্রামের কোনো মানুষ এই কাজ করবে এটা আমার বিশ্বাসই হয় না, এই টাইপের কোনো লোক নাই, এটা আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি। কিন্তু কে এই কাজটা করলো এটা তো আমাদেরকে বের করতে হবে। এখন ওই লোক তো কিছুতেই মানে না, যে না এটা তুমি কোনো চোরকে বাঁচানোর জন্য এই সমস্ত কথাবার্তা বলতেছো, আগামীকালকে গ্রামে সালিশ হোক, সালিশ আমি বিষয়টা তুলব। ওই গ্রামের যিনি মাতব্বর গোছের লোক ছিলেন, সবাই তাকে কাজী সাহেব বলতেন, তো ওনার কাছে ওই রাত্রে যাই নালিশ করেন। তখন বলেন যে ঠিক আছে, আগামীকালকে তোমরা আসো, আমি আরও কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকি, দেখি আসলে বিষয়টা কি হয়েছে। তখন সকালবেলা ডাকা হয় সন্দেহভাজন যারা একটু দুষ্টু প্রকৃতির, এদেরকেও ডাকা হয়। তখন এরা বলে যে না, তো আমরা দুষ্টু হইতে পারি, কিন্তু আমাদের গ্রামেরই কোনো ভাইয়ের গরু ধরে আমরা খাবো, এটা হইতে পারে না। বড়জোর কোনো গাছ থেকে কাঁঠাল চুরি করি, কিন্তু তারপরে কলার কাঠি চুরি করি, রস চুরি করে খাই, কিন্তু তাই বলে কারো গরু ধরে খেয়ে ফেলবো, এতটা মানে নিচে এখন আমরা নামি নেই। তখন অন্যরা বলেন যে হ্যাঁ আসলে ওরা দুষ্টু ঠিক আছে, কিন্তু এইরকম করবে না। কিন্তু কথা হলে কাজটা কে করলো? গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, নিশ্চয়ই কোনো হিংস্র জানোয়ার গ্রামে প্রবেশ করেছে। গ্রামের লোকজন সন্ধ্যার পরে ঘর থেকে বাইরে বের হওয়া অনেকটাই বন্ধ করে দেয়, কিন্তু এরপরেও প্রায় 2-3 সপ্তাহ চলে যায়, কেউ কোনো ভয়ঙ্কর জিনিসও দেখে নাই, কোনো হিংস্র প্রাণীর অস্তিত্বও টের পায় নাই। তা আস্তে আস্তে বিষয়টা স্বাভাবিক হয়ে আসে। প্রায় 1 মাস চলে যেতে থাকে, জিনিসটা অনেকটাই মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেতে থাকে। প্রায় 1 মাস পর একজনের গোয়ালে গরুগুলো ছিল, যেখানে গরু ছিল, ছাগল ছিল, রাতের বেলা হঠাৎ করে ওই গোয়ালের মধ্যে বেশ গরুর ডাক উনি শুনতে পান। তো উনি ওই চিন্তা করে যে হয়তো বা কোনো শেয়াল টেয়াল এসেছে, তো উনি ঘরের ভেতর থেকে হুস হুস শব্দ করছেন যেন চলে যায়। তারপর দেখে যে না, গরুগুলো আসলে শব্দ করছে। তো উনি বাইরে বের হয়ে দেখেন যে গোয়ালের দরজা উনি যেভাবে বন্ধ করে রেখে গিয়েছিলেন ওইভাবেই। তো উনি দরজা খুলে গরুগুলো গোনার চেষ্টা করেন, দেখেন যে একটা গরু কম, এবং অন্য গরুগুলো মনে হচ্ছে খুব ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেয়েছে। তো একটা গরু কম, এই গরু গেল কোথায়? উনি তখন চিৎকার চেঁচামেচি শুরু করেন, এই চোর আসছে, চোর আসছে, আমার গরু চুরি করে নিয়ে গেছে। তখন আবার ওই গজারিয়ার ওই সাইড দিয়ে নৌ পথে কিন্তু অনেক সময় গরু চুরি হতো। তো গরু চুরি হয়ে গেছে, নিশ্চয়ই খুব বেশি দূর যেতে পারে নাই। উনি চিৎকার শুরু করছেন, আশেপাশের লোকজনদেরকে ডাকাডাকি শুরু করছেন, আমার গরু চুরি করে নিয়ে গেছে, একটু আগেই, বেশি দূর যাইতে পারে নাই, আসো আসো সবাই মিলে খোঁজার চেষ্টা করি। তো লোকজন এই কথা শুনে তারাও চিন্তা করছে যে গরু চোরকে যদি এইভাবে আমরা ধরতে না পারি, এই সুযোগ যেহেতু বেশি দূর যেতে পারে নাই, তাহলে তো কয়েকদিন পর তা আমার গোয়াল এসে চুরি করবে। তো লোকজন ওই চিন্তা করে তারাও মশাল টশাল নিয়ে, যেভাবে যার কাছে আলো ছিল সেটা নিয়ে বের হয়েছে, দেশি অস্ত্র, কারো হাতে টেটা, কারো হাতে বল্লম, কারো হাতে রামদা, তো যে যেটা পেরেছে লাঠি সোটা নিয়ে বের হয়েছে গরু চোর ধরবে। তো গ্রামবাসী বাইরে বের হয়ে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও গরু চোর বা গরু কোনোটাই খুঁজে পাওয়া যায় না। সবাই চিন্তা করেছিল যে গরু চুরি করে আগে নদীর দিকে যাবে, সবাই ওই দিকটা দৌড়েছিল। তো লোকজন যখন অনেকেই খুঁজে টুজে পায় নাই, এর মধ্যে একটা গ্রুপ হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করে ওঠে, এই এদিকে আসো, তো সবাই এদিকে আসো। তখন ওই চিৎকার চেঁচামেচিতে অন্য দূরে দূরে যারা ছিল তারা আবার চলে এসেছে। তো কাছে এসে দেখে, মানে ওই গ্রুপটা যেখান থেকে চিৎকার চেঁচামেচি করেছিল, তো তারা এসে দেখে যে একটা জায়গায় গরুর হাড়গোড় পড়ে আছে, একদম তাজা হাড়গোড়, মনে হচ্ছে এইমাত্র হাড় থেকে মাংসগুলো আলাদা করা হয়েছে। তো তখন অন্যরা বলে যে এত তাড়াতাড়ি কি একটা গরুকে জবাই করে মাংস আলাদা করা যায়? অসম্ভব, এই সময় তো একটা গরুর চামড়াই ছোলা যায় না, এটা ওর গরু না। কিন্তু ওই গরুর পায়ে একটা সুতা বাঁধা ছিল, দড়ি বা সুতা জাতীয় কিছু একটা বাঁধা ছিল,
ওই খুর থেকে একটু উপরে, অনেক সময় এইভাবে গরুর পায়ের সাথে দড়ি বাঁধে, তো ওই টাইপের একটা মার্কিং করা সুতা বাঁধা ছিল। তো যার গরু, উনি ওই সময় চলে এসেছিলেন, ওই গরুর খুরের একটা অংশ উনি পাশে দেখতে পান। উনি খুরের সাথে ওই সুতাটা দেখতে পেয়ে বলেন যে আরে না, এইটাই আমার গরু, আমার গরুকেই এই জিনিস কোনো কিছু একটা এরকম করেছে। তখন মানুষজন আবার আতঙ্কিত হয় যে ওই ভয়ানক প্রাণীটা আবার ফেরত এসেছে। কিন্তু আসলে এই জিনিসটা কি কি প্রাণী হঠাৎ হঠাৎ আসে? তো লোকজন এটা নিয়ে ব্যাপক আলোচনা করে, কিন্তু সমাধান কি? রাতের বেলা অনেক সময় পাহারাও দিয়েছে, কয়েক সপ্তাহ পাহারা দিয়েছে, না এই টাইপের কোনো প্রাণীর অস্তিত্ব তারা দেখতে পান নাই। তো ওনারা চিন্তা করেন যে এটা কোনো পিশাচের কাজ হবে, কিন্তু আসলে কি পিশাচ এই বিষয়ে আসলে কেউ নিশ্চিত হতে পারছিলেন না। আর এই বিষয়ে তারা ওই রকমভাবে কোনো কবিরাজের কাছে জানো নাই, আর কবিরাজের কাছে যে যতটুকু তথ্য নেওয়ার চেষ্টা করেছেন কবিরাজরাও তেমন কিছু বলতে পারেন নাই। এই ঘটনারও প্রায় 1-1.5 মাস পরে আরও একটি ঘটনা ঘটে। সেটি হলো ওই গ্রামের আরেকজন ব্যক্তি ঢাকা থেকে ফিরছিলেন। তো ফেরার পর উনি, ওই সময় রাত হয়ে গিয়েছিল, ওই সময় চাঁদের আলো ছিল বেশ ভালোই। তো চাঁদের আলোতে উনি হেঁটে আসছিলেন। তো উনি অবশ্য একা ছিলেন না, ওনারা দুজন ছিলেন। তো ওনারা একটা মাঠের পাশ দিয়ে হেঁটে আসছিলেন, রাস্তাটা মেঠো পথ আর কি। তো হেঁটে আসার সময় হঠাৎ করে কটমট কটমট আওয়াজ হচ্ছে, আবার চপচপ আওয়াজ হচ্ছে, মানে হাড় চিবড়ে যেরকম কটর মটর আওয়াজ হয় ওরকম শব্দ, আবার কেউ যদি কাঁচা মাংস খেতে থাকে একদম চপচপ আওয়াজ হয় ওরকমও আওয়াজ হচ্ছে। তো ওনারা চিন্তা করেন কী ব্যাপার, এই শব্দ কোথা থেকে আসে। তো ওনারা দুজনের মধ্যে একজন আবার বলে ওঠে, এই কেরে মাঠের ভিতরে, কারা, কি করিস তোরা? তো যারা ছিলেন ওনারা একটু বয়স্ক মানুষ ছিলেন, তো ওনারা ওই দুই তুকারি করে বলে উঠেছিলেন আর কি। তখন হঠাৎ করে কি হয়, 6টা টর্চ লাইটের মতো আলো তাদের দিকে জ্বলে ওঠে, হঠাৎ করে জ্বলে ওঠে। আর জ্বলে ওঠার পরপরই ওনারা দেখতে পান ওই যে সুচালো দাঁতের ভেতর থেকে জিহবা বের হয়ে আসছে, লম্বা দাঁতগুলো এলইডি বাল্বের মতো জ্বলছে। আর তখন তাদের মাথার একটা অবয়ব তারা দেখতে পান, বিশাল আকৃতির গোলাকৃতির একটা মাথা, আর ওই যেগুলো লাইটের মতো জ্বলছে ওগুলো হচ্ছে চোখ। এইটা দেখার পর ওনারা তো প্রচন্ড জোরে চিৎকার দিয়ে ওঠেন, ও বাবা গো, মা গো, মরে গেলাম, এইটা কি রে, এই বলে ওনারা তো দৌড় শুরু করেছে। তো ওনারা তো চিৎকার করতে করতে দৌড়াচ্ছে, একই দিকে দুইজন দৌড়াচ্ছে, তবে রাস্তা ধরে দৌড়েছে ওনারা, রাস্তা থেকে বিচ্যুত হন নাই। তো রাস্তা থেকে বেশ খানিকটা দৌড়ে এগিয়ে গিয়ে একটা বাড়ির সামনে হুমড়ি খেয়ে পড়েছে, ওই বাড়ির লোকজনকে ডেকে তুলেছে। তখন লোকজন জিজ্ঞেস করে কী হয়েছে, বলে যে আমরা তো এরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম। তখন আশেপাশের আরও লোকজনদেরকে ডেকে আনা হয়েছে, তারা মশাল টশাল নিয়ে ওইদিকে গিয়েছে। ওইদিকে যাওয়ার পরে দেখে যে ওখানে কোনো প্রাণীর অস্তিত্ব নাই, তবে ওখানে কোনো একটা গবাদি পশুকে খেয়ে, মানে আধা খাওয়া অবস্থা আর কি, পুরোপুরি খেতে পারে নাই, আধা খাওয়া অবস্থায় তারা কোনো কিছু ফেলে রেখে গেছে। তখন গ্রামবাসী বুঝতে পারে যে এই যে প্রাণীগুলোকে খেয়ে ফেলা হচ্ছিল প্রায় 1-1.5 মাসের ব্যবধানে, এগুলো মূলত এই কিছু দুষ্টু পিশাচের কাজ। এগুলো নিয়ে যখন ব্যাপক আলোচনার সৃষ্টি হয়, তখন এই যে আবুল হোসেন সওদাগর যিনি, তো উনিও বলেন যে আমি তো রাতের বেলা প্রথমবার এই জিনিসটা দেখছি, তখন আমি দেখে ভয়ে অনেকটা অজ্ঞানী হয়ে গেছিলাম। পরে ওই যে চৌকিদার আমাকে পরে তার বাড়িতে সেবা শুশ্রূষা করে আমাকে বাসায় দিয়ে যায়, এরপর তো আমি জিনিসটা দেখি নাই। তো কেন যেন মনে হয়েছে এইগুলো খুব রাক্ষস প্রজাতির কোনো পিশাচ জিন, না হলে তো এইভাবে কোনো একটা গরু ছাগল মহিষ এরকম খেয়ে ফেলবে, এটা তো হইতে পারে না। এখন এটা সমাধান তো করার দরকার। এই গ্রামেই বা হঠাৎ করে কেন এই ধরনের সমস্যার সৃষ্টি হলো? গ্রামের 100 বছরেরও বেশি বয়স্ক যারা আছেন তারা বলেন যে কখনো তো এই টাইপের ঘটনা এই গ্রামে আগে ঘটেছে বলে শুনি নাই। তখন একজন ভালো কবিরাজের কাছে ওনারা যান, গ্রামবাসীদের মধ্যে থেকে বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিরা ভালো একজন কবিরাজের কাছে যান। তো কবিরাজ বলেন যে দেখি এই জিনগুলোকে হাজির করি, একটাকে হাজির করি, একজন তুলা রাশির লোকের উপরে এটা হাজির করতে হবে। তো যেদিন যান বলেন যে ঠিক আছে, গ্রামের যিনি মাতুব্বর তার উঠোনে বসেই এই হাজিরাটা করা হবে।
তুলা রাশির একজন লোককে নিয়ে আসা হয়। তো চারদিকে একটা গোল বৃত্ত করে ওই বৃত্তের মধ্যে তুলা রাশির লোকটাকে বসান। ওই তুলা রাশির লোকের উপরেও অনেকবারও ওই কবিরাজ নাকি জিন হাজির করিয়েছেন। তো কবিরাজ তো ট্রিটমেন্ট, বিশেষ করে এই জিন হাজিরের যে প্রক্রিয়া, যে ট্রিটমেন্ট, এটা উনি শুরু করেছেন। তো অনেকক্ষণ করছেন, কোনো লাভ হয় না। উৎসুক জনতাও বসে আছে যে কবিরাজ এই তুলা রাশির লোকের উপর জিন হাজির করবে। তো অনেকক্ষণ চেষ্টা করছে, হয় না। হঠাৎ করে মনে হলো কোন একটা দমকা বাতাস দূর থেকে আসছে। তো বাতাসটা এসে ওই বাড়ির যে গাছ, ওই দুটো গাছের মাঝখান দিয়ে যে আসলো, এটা অনেকেই বুঝতে পেরেছে। এসে কি করলো, ওই বৃত্তের চারদিকে একটু ঘোরার পর হঠাৎ করে ওই তুলা রাশির যে লোকটা, সে প্রচন্ড জোরে এক চিৎকার দিল। এরপরে ওই তুলা রাশির লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেল। আর ওই বাতাসটাও এরপরে যেদিক দিয়ে এসেছিল সেদিক দিয়েই চলে গেল। লোকজন ওই তুলা রাশির লোকের কাছে গেল যে কি হলো। সকলে মনে করেছিল উনি আসলে জ্ঞান হারিয়ে পড়েছেন আর কি। কিন্তু দেখা গেল না, উনি জ্ঞান হারান নাই, উনি মারা গিয়েছেন। তো এরকম একটা নিরীহ মানুষ কোনো দোষ ছাড়াই হঠাৎ করে এইভাবে মারা গেলেন, এটা সকলের ভেতরে একটা শোকের ছায়া নেমে আসে। এই প্রথম কোনো মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটলো, তাও এই জিন হাজির করাতে গিয়ে। সাধারণত কোনো মানুষের উপর যদি জিন হাজির করানো হয়, মানুষ মারা যায় না, কিন্তু এই লোকটা মারাই গেল, অথচ তার উপর জিন হাজিরও হয় নাই। ওই বৃত্তের চারদিকে মনে হলো একটা বাতাস ঘুরলো কয়েকবার, এরপরে এই ঘটনা, তারপরে বাতাসটা চলেও গেল। তখন ওই কবিরাজ বুঝতে পারলেন এটা কোনো সাধারণ পিশাচ শ্রেণীর জিন নয়, এটা খুবই ভয়ানক রাক্ষস শ্রেণীর জিন, আর এটাকে হাজির করাটা এতটা সহজ হবে না। তখন ওই কবিরাজ ওই তুলা রাশির পরিবারের ওই ব্যক্তির, যিনি মারা গিয়েছেন, তাদের কাছে ক্ষমা চাইলেন। আসলে ক্ষমা করে কি হবে, যে চলে যাও সে তো চলেই গেছে। সেই পরিবারের শোকের ছায়া নেমে আসে। এখন লোকজনের মধ্যে কিন্তু ভয়ানক একটা আতঙ্ক বিরাজ করছে যে এমন ভয়ানক একটা জিনিস হঠাৎ করে গ্রামের উপর সওয়ার হয়েছে, এর থেকে মুক্তির উপায় কি? তখন ওই কবিরাজ উনি পরামর্শ দেন যে তার পরিচিত খুব ভালো একজন হুজুর আছে, খুবই আল্লাহওয়ালা মানুষ, ওনার কাছে অনেক ভালো ভালো জিন আসে। মূলত ওই জিনদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে, যে এরা আসলে কারা, কেন এখানে এসছে, কি তাদের উদ্দেশ্য। তো ওই কবিরাজ নিজেই সে হুজুরের কাছে যান, সব বিষয় খুলে বলেন। তো হুজুর তার অনুগত কিছু জিনদেরকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে বলেন। তো ওই জিনেরা অল্প কিছু সময়ের মধ্যে এসে জানান ওই হুজুরকে যে হুজুর, এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে সময় লাগবে, এটা এতটা সহজ হচ্ছে না যতটা সহজ ওই জিনেরা মনে করেছিল। তখন ওই হুজুর ওই জিনদেরকে জিজ্ঞেস করেন, কতদিন সময় লাগতে পারে তোমাদের? তখন ওই জিনেরা 1 সপ্তাহের সময় নেন, যে আমরা 1 সপ্তাহের মধ্যে তথ্য সংগ্রহ করার চেষ্টা করবো, তবে নিশ্চিত করে বলতে পারতেছি না যে আদতে আমরা পুরোপুরি তথ্য সংগ্রহ করতে পারবো কি পারবো না। তখন 1 সপ্তাহের একটা সময় হুজুর নেন। 1 সপ্তাহ পর ওই হুজুর কবিরাজকে বলেন যে তুমি আসবা, তোমার সাথে গ্রামবাসী কিছু লোকজনকে নিয়ে আসবা, দেখি আমার জিনেরা কি তথ্য আমাকে দেয়, আমি সেগুলো তোমাদেরকে বলবো। তখন 1 সপ্তাহ অপেক্ষা, 1 সপ্তাহের মধ্যে কোনো ভয়ানক ঘটনা ঘটে নাই, এই 1 সপ্তাহ খুব স্বাভাবিক ছিল আর কি। 1 সপ্তাহ পর ওই কবিরাজ আরও কিছু গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে ওই হুজুরের কাছে যান। তো হুজুর খুব গম্ভীর, মন খারাপ অবস্থা। হুজুর বলেন যে আমি আসলে খুবই চিন্তিত, কিভাবে যে তোমাদেরকে বিষয়টা বলি, বললেও ভয় পাবা, আবার না বলেও থাকতে পারতেছি না। আমার জিনেরা যে তথ্য এনে দিয়েছে এটা খুবই ভয়ঙ্কর একটা তথ্য। সেটা হলো আরবের মারিদ সম্প্রদায়ের একটা গোত্রের কিছু শক্তিশালী জিনেরা বহু বছর আগে, প্রায় 1000 বছরের আগে, পাহাড়ি কিছু গুহা থেকে 3টা ভয়ঙ্কর জঙ্গলি শ্রেণীর জিনকে ধরেছিল। এই জিনগুলো নাকি নরখাদক, এবং শুধু নরখাদক বললেও ভুল হবে, এরা জিন খাদকও। এদের কোনো বাদ বিচার নাই, এদের খাবারই হলো মানুষ অথবা জিন। মানুষের মধ্যে অনেক সময় থাকে না এক ধরনের ক্যানিবাল গোষ্ঠী, যে যারা কাঁচা মাংস খায়, মানুষকেও পেলে খেয়ে ফেলে। মূলত
এই তিনটা ছিল এই সম্প্রদায়ের। এরা যে নির্দিষ্ট কোন গোত্রের এটা বলা যায় না, এরা হয়তো কোনো বহু বছর আগেই কোনো গোত্র থেকে বিচ্যুত, বহু বছর আগে তারা ওই গুহায় বসবাস করত। তো এরা ওইভাবে জিনদের উপর আক্রমণ করত, আর মানুষ পেলে তো কোনো কথাই নেই। এরা খুবই শক্তিশালী ছিল। এই মারিদ সম্প্রদায়ের জিনেরা তারা এই তিনটাকে অনেক কষ্টে আটক করেছিল। এই তিনটাকে আটক করতে গিয়ে কয়েকজন মারিদ সম্প্রদায়ের জিন শহীদও হয়েছিল। এই তিনটাকে আটক করে আনা হয় তাদের গোত্রের সর্দারের কাছে। গোত্রের সর্দার তাদেরকে মেরে ফেলার চেষ্টা করার পরেও বিভিন্ন কারণে তাদেরকে মারতে সক্ষম হন নাই। তখন ওই গোত্রের সর্দার বলেছিল যে এদেরকে না খাইয়ে মারতে হবে, এদেরকে বন্দি করে রাখো, এদেরকে যেহেতু অন্য কোনোভাবে মারতে পারতেছি না, আর এরা বেঁচে থাকলে মানুষ এবং জিন উভয় সম্প্রদায়ের জন্য বিপদ, সুতরাং এদেরকে না খাইয়ে মারতে হবে। এরপরে বহুকাল চলে যায়, এদেরকে না খাইয়ে রাখা হলেও এরা মারা যায় নাই, তবে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে থাকে। তো কোনো কারণে ওদের ওই জেলখানা থেকে এই তিনটা মুক্তি পেয়ে যায়, এবং মুক্তি পাওয়ার পর এরা ওই আরব এলাকা ত্যাগ করে এই বঙ্গ ভূখণ্ডে চলে আসে, এবং এইখানে এসে এই গ্রামে চলে আসে। মূলত ওরা প্রথমে মানুষকে আক্রমণ করে নাই, ওরা আক্রমণ করে গবাদি পশুকে। বহুকাল ধরে ওরা ক্ষুধার্ত থাকার কারণে ওদের শরীরের শক্তি খুবই দুর্বল হয়ে পড়ে, যার কারণে ওরা এই গবাদি পশুগুলো খেয়ে খেয়ে নিজেদেরকে প্রস্তুত করছে। আর ওরা একবার খাওয়ার পর 1 মাসের ভিতরে কারো আক্রমণ করে না। এই জন্য 1 মাসের ভিতরে কোনো ভয়ানক ঘটনা ঘটেও না। আর এদেরকে কোনো মানুষের উপর হাজির করা যায় না, কোনো মানুষের উপর হাজির করানোর চেষ্টা করলে ওই মানুষের মৃত্যু ঘটবে। এই জন্যই ওইখানে যেই তুলা রাশির ব্যক্তির উপর হাজির করানোর চেষ্টা করা হয়েছিল সেই ব্যক্তিটা মারা গিয়েছিল। আর এরা ওইভাবে কোনো কথা বলতে পারে না, মানে ওদের যে কথা এটা জিনেরাও বোঝে না, শুধু ওরা বোঝে, ওরা এমনভাবে কথা বলে। এই জন্য ওদেরকে হাজির করেও কোনো লাভ নাই, আর হাজির করাতে গেলে যার উপর হাজির করা হবে তার মৃত্যু নিশ্চিত। এখন এটা সমাধান কি? এই কথা শোনার পর তো মানুষ খুব ভয় পেয়ে যায় যে আস্তে আস্তে এখন মানুষের উপর আক্রমণ করবে। তখন এই হুজুর বলেন যে আমার 2 ছাত্র জিনকে, যেই মারিদ গোত্রের জিনেরা ওই 3টা জিনকে আটক রেখেছিল তাদের কাছে খবর পাঠানোর জন্য বলেছি যে ওই 3 জন এইখানে এসে এই গ্রামে তাণ্ডব শুরু করেছে, কারণ অন্য জিনেরা এদেরকে আটক করতে পারবে না। মারিদ শ্রেণীর জিনেরা অত্যন্ত শক্তিশালী এবং বিশালদেহী হয়ে থাকে, ওরাই শুধু এই 3টাকে আটক করতে পারবে। আর ওরা যদি ইতোমধ্যে কোনো মানুষকে খেয়ে ফেলা শুরু করে তখন ওদের শরীরের শক্তি আরও অনেক বেড়ে যাবে, তখন ওই মারিদরাও ওই 3টাকে আটক করতে গেলে অনেক সমস্যা হবে। কারণ আরবে দেখা যাচ্ছে যে মরুভূমি, তারপর পাহাড়, ওখানে গাছপালা কম, মনুষ্য বসতি নাই, ওইখানে যুদ্ধ করে ওদেরকে আটক করা সহজ। কিন্তু এইখানে প্রচুর গাছপালা, অনেক মানুষের বসতি আছে, এইখানে মারিদ শ্রেণীর জিনেরা ওদের সাথে যুদ্ধ করে আটক করতে গেলে অনেক ঘর বাড়ি, গাছপালা, এমনকি মানুষের প্রাণহানি হতে পারে। যার কারণে ওরা কিভাবে যে এই 3টাকে আটক করবে বা ওদের 3 জনের বিষয়ে কী সিদ্ধান্ত নেবে এখনো বলা যাচ্ছে না। তো এই জিনিসটা ওই হুজুর সকলকে অবহিত করেন, বলেন যে আমি নিজেও খুব চিন্তিত যে কিভাবে এই সমস্যার সমাধান হবে, তবে আশা করছি ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে। তো ওনার ওই 2 জন ছাত্র তারা যখন ওই মারিদ সম্প্রদায়ের কাছে নাকি গিয়েছিলেন, তো যাওয়ার পরে মারিদ শ্রেণীর যারা জিনেরা ছিলেন তারা এটা শুনে অবাক হয়েছে যে এই আরব ভূখণ্ড থেকে চলে গেছে এই বঙ্গ ভূখণ্ডে, এইখানে এসে তাণ্ডব চালাচ্ছে। তখন ওই সর্দারের অনুগত সেনাবাহিনীর প্রায় সব সদস্যদেরকে নির্দেশ দেন যে কোনো মূল্যে ওই 3টাকে জীবিত অথবা মৃত, যেহেতু এতদিনে মারতে পারি নাই, এখন মারা যাবে বলে মনে হচ্ছে না, কিন্তু ওদেরকে যে কোনো মূল্যে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে আসার পরে কি করা যাবে সেটা পরে দেখব। তখন ওই 2 জন ছাত্রের সাথে বিশাল মারিদ একটা সেনাবাহিনী চলে আসে। এখানে চলে আসার পর প্রথমে ওই হুজুরের কাছে গিয়েছিলেন। হুজুরের কাছে বলেন যে আপনার এলাকায় যে জিনেরা আছে, এই জিনগুলোর যিনি সর্দার তাকে একটু ডাকেন, তাকে আমরা সালাম জানাবো। তখন ওই হুজুর নাকি ওই এলাকার জিনদের যিনি সর্দার তাকে ডাকেন, বলেন যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনারা পেছনে থাকবেন, আমরাই যা কাজ করার করব। মূলত আপনারা এই এলাকার সব কিছু চেনেন, যদি কখনো কোনো সমস্যায় পড়ি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।
তখন ওই সর্দার উনি বলেন যে ইতোমধ্যে তার জিনেরাও খবর দিয়েছে যে এই টাইপের ভয়ঙ্কর 3টা জিন এই এলাকায় এসেছে, কিন্তু অন্য কোনো জিনদের এখনও তারা ক্ষতি করে নাই, এই জন্য তারা চুপ হয়েছিল। কিন্তু অন্যান্য তথ্য যখন ওই জিনও পেল, ওই সর্দার পেল, তখন উনিও বলেন যে ঠিক আছে, আমরাও সর্বোচ্চভাবে চেষ্টা করব ওই 3টা জিনকে আটক করার জন্য। তো যাই হোক, তারা কিভাবে এই আক্রমণের নকশা সাজিয়েছিলেন এই বিষয়টা আসলে জানা যায় না। তবে ওই যেই হুজুর উনি বলেছিলেন যে আপনারা কবে আক্রমণ করতে চান, তখন ওই মারিচ শ্রেণীর জিনেরা বলেছিলেন যে আমরা এখনও নিশ্চিত না, আমরা সুযোগ বুঝে আক্রমণ করব, তবে ওই 3টার একটা দফা রফা করেই এখান থেকে আমরা যাব। তবে আপনি ওই এলাকার লোকদেরকে বলে দেন অবশ্যই সন্ধ্যার পরে, খুব জরুরি দরকার ছাড়া কেউ যেন বাইরে বের না হয়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আর বড় কোণের মাঠে যেন কেউ না যায়, আর গরু ছাগল অবশ্যই সন্ধ্যার আগে তারা যেন বাড়িতে ফেরত নিয়ে আসে, কারণ ওরা এই জিনিসটা খেলে ওরা আরও শক্তিশালী হয়ে যাবে, তখন ওদের সাথে আমরা যুদ্ধ করে পেরে উঠব না। তখন মোটামুটি 1 দিন 2 দিন হয়ে যায়। এরপরে এক রাত্রে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি অনেকে শুনেছিলেন। চিৎকারগুলো এরকম ছিল যে অনেক সময় যদি দেখা যাচ্ছে যে ওই কোনো একটা প্রাণী যদি চি চি শব্দ করে প্রচণ্ড জোরে তীক্ষ্ণভাবে, একদম মাথার মধ্যে এসে লাগে, মাথা ব্যথা হয়ে যায়, ওই রকম প্রচণ্ড জোরে চি চি শব্দ হচ্ছে, মনে হচ্ছে কোনো একটা ফাঁকা মাঠের ভিতর থেকে আসছে। তো একসাথে এরকম চি চি শব্দ হচ্ছে আর কি। গ্রামের মানুষরা অতিষ্ঠ হয়ে গিয়েছিল যে এমন ভয়ানক শব্দ কোথা থেকে আসে। তো অনেকক্ষণ ধরে এরকম চলার পরে এই জিনিসটা থেমে যায়। থেমে যাওয়ার পর এরপরে একদম শুনশান নীরবতা। তারপরে ওই পীর সাহেব হুজুর পরের দিন উনি ওই গ্রামবাসীদের কাছে একজন লোক মারফত খবর পাঠান যে সমস্যার সমাধান হয়েছে। ওই মারিচ সম্প্রদায়ের জিনেরা ওই 3টা ওই রাক্ষস শ্রেণীর জিনকে ধরে নিয়ে যেতে সক্ষম হয়েছে। আর ধরে শুধু নিয়ে গিয়েছে তা বিষয়টা এরকম না, ওই 3টাকে নাকি আরব সাগরের গভীরে বন্দি করে রেখেছে, এবং ওইখান থেকে নাকি ওরা আর কখনোই উপরে উঠে আসতে পারবে না, কারণ ওরা নাকি পানির নিচে ওদের কোনো সক্ষমতা দেখাতে পারে না, ওরা শুধু মানে স্থলভাগে সক্ষমতা দেখাতে পারে। যেখানে রাখা হয়েছে ওখান থেকে ওরা কখনোই আর বের হতে পারবে না, আর ওদেরকে হত্যা করাটাও সম্ভব হয়নি, শুধু বন্দি করে রাখা সম্ভব হয়েছে। আর এরা মানুষ এবং জিন উভয় সম্প্রদায়ের জন্য মারাত্মক বিপজ্জনক। তো এইভাবে সমস্যার সমাধান হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে কোনো মানুষের উপর এই জিনিসটা আক্রমণ করেনি, তবে মানুষের প্রাণহানির মধ্যে ওই একজন ব্যক্তিরই প্রাণহানি হয়েছিল। আর এই যে আবুল হোসেন সওদাগর দাদা যিনি, উনি মূলত পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে এই ঘটনাটি অনেককে বলেছিলেন আর কি, যে তার সাথে মানে উনি তো এই বিষয়টাকে অবলোকন করেছিলেন। তারপর তো এই সমস্যা যেটা মোটামুটি 3-4 মাস স্থায়ী ছিল আর কি, পুরোপুরি মানে সমাধান হতে আর কি। তো এই যে আবুল হোসেন সওদাগর দাদা, ওনার ওই যে একটা সমস্যার কথা প্রিয় লিসেনার্স আমি বলেছিলাম শুরুর দিকে, যে ওনার কাছে মনে হতো পেছন থেকে এই জিনিসটা কোনো একটা জিনিস ওনাকে জাপটে ধরতে আসছে। মূলত এইটা ওই যে ওই 3টা জিন এটা করতো না, মূলত ওনার পেছনে অন্য কিছু দুষ্টু জিন লেগেছিল। ওরা আসলে ওই রকম ক্ষতি করার উদ্দেশ্যে না, ওনার সাথে মজা করতো, ইচ্ছাকৃতভাবে ভয় দেখাতো। এটা পরবর্তীতে ঝাড়ফুঁকের মাধ্যমে সমাপ্ত হলেও ওনার এই সমস্যাটা যেত না। পরবর্তীতে যেই কবিরাজের মাধ্যম দিয়ে সমস্যার সমাধান হয়েছিল, সেই কবিরাজ আবার ওই জিনগুলোকে হাজির করেছিলেন। তো জিনগুলো বলছে না, আমরা তো তাকে বিরক্ত করি না, আমরা তো তার কাছেই আসি না, ওয়াদা দিয়েছি যাব না, যাইও নাই, ওনার অন্য কোনো সমস্যা থাকতে পারে। তো পরবর্তীতে তাকে ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তার বলেছিল যে ওই যে বেশ কিছুদিন ধরে ওই ধরনের একটা সমস্যা, যেটা পিছন থেকে কেউ জাপটে ধরে আসে, এই ধরনের চিন্তা করতে করতে, ওই ধরনের সমস্যা ফেস করতে করতে আসলে ওনার একটা মানসিক সমস্যা হয়ে গেছে। এটা মূলত ওই হুজুর বলেছে এটা জিনের সমস্যা না, এটা মানসিক সমস্যা, আপনারা মানসিক রোগের ডাক্তার দেখান। তো মানসিক রোগের ডাক্তার দেখানো হয়েছিল। উনি কিছুটা সুস্থ হলেও যেহেতু এই সমস্যা ওনার কাছে সন্ধ্যার পরে বাইরে বের হলে একা একা রাস্তায় হাঁটলে মনে হতো কেউ ওনাকে পিছন থেকে জাপটে ধরতে আসছে, তো এই জন্য উনি সন্ধ্যার পরে খুব একটা বের হতেন না। ওনার মৃত্যু অবধি এই ধরনের সমস্যা ছিল, উনি সেটা বুঝতেন, তারপর নিজে থেকেও উনি নিজের মনকে সাহস দিতেন আর কি। তো এই সমস্যাটা ওনার মৃত্যু অবধি লেগেই ছিল, যেটা ওনার মানসিক সমস্যা হয়ে গিয়েছিল আর কি।
জিনের সমস্যা না। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনাটি আমার কাছে খুব অন্যরকম লেগেছে। আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছেও ভয়ের এক অনন্য জগতে নিয়ে যেতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, ঘটনাটি ভালো লাগলে আমাদের গ্রুপে পোস্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের এপিসোড এ পর্যন্তই রাখতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। এপিসোডটি শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।